করোনা ভাইরাস এই বিশ্ব মহামারী এবং বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান আমাদের সামনে কিছু উত্তরহীন প্রশ্ন তৈরি করেছে, যে প্রশ্নগুলোর উত্তর আসলে পারফেক্টলি কারো পক্ষেই দেওয়া সম্ভব নয়। প্রশ্নগুলো এমন: এই সংকটের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে জীবন এবং জীবিকার সমন্বয় করার সব দায়িত্ব কি নাগরিকের একার? যেমন এটির আসলে তেমন কোনো পারফেক্ট উত্তর নেই, ঠিক একইভাবে সব দায়িত্ব রাষ্ট্রের কাঁধে চাপিয়ে দিয়ে বসে থাকাও কি আসলে কোনো সমাধান? এই দুটি মৌলিক প্রশ্নের মধ্যে অনেকগুলো উত্তর আছে, অনেক পক্ষেই সে উত্তরগুলো যায়। আবার আরেকটি প্রশ্ন তৈরি হয়েছে, এই লকডাউনের মধ্যে এমনিতেই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের অর্থনৈতিক অবস্থা সংকটের মধ্যে। এই সংকটের মধ্যে বাড়তি ভাড়া দেওয়ার মতো সামর্থ্য কি তার আছে? আবার অন্যভাবে যদি আমরা ব্যাখ্যা করি, গণপরিবহনের সঙ্গে যারা যুক্ত আছেন তারাও তো আসলে গত 3 মাসে কোনো রকমভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারেননি। তাদের জন্য আসলে আমরা কি প্রণোদনা রেখেছিলাম, বা তাদেরকে আসলে এই মূল স্রোতের সঙ্গে যুক্ত করতে আমাদের উদ্যোগ কী ছিল? এই সংকটের মধ্যে প্রত্যেকটি জাতি, রাষ্ট্র, সমাজ এবং সভ্যতা একই উত্তর খোঁজার চেষ্টা করছে। সেই উত্তরগুলো আমরাও খুঁজতে চাইবো আজকের আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা আজকে আলোচনার বিষয় ঠিক করেছি, এই সংকটের মধ্যে সব দায় এবং দায়িত্ব কি নাগরিকের, পাশাপাশি সব দায় এবং দায়িত্ব কি রাষ্ট্র একা নেবে? আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন তারা সামাজিক দূরত্বের কথা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে তারা স্ব অবস্থানে আছেন। তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে আলাপ করাতে চাই। আমাদের সঙ্গে আছেন জনাব ডক্টর মশিউর রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন আব্দুল আওয়াল মিন্টু, সাবেক সভাপতি এফবিসিসিআই এবং ভাইস চেয়ারম্যান বিএনপি, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে আছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অবসরপ্রাপ্ত বিচারক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। যারা দর্শক টিভি সেটের সামনে আছেন তারা তো আমাদের সঙ্গে আছেনই। এই দেখাকালীন সময় আপনাদের মনে যদি কোনো প্রশ্ন তৈরি হয়, আপনারা যে নাম্বারটি দেওয়া হবে আপনাদের জন্য, সেই নাম্বারে আপনারা আমাদের সঙ্গে ফোন করে যুক্ত হতে পারেন, তর্ক, প্রশ্ন, যুক্তি উপস্থাপন করতে পারেন আমাদের কাছে। আমরা একই সঙ্গে আছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, নিউজ24 এর ভেরিফাইড ফেসবুক পেজ, সেই পেজে আমরা সরাসরি সম্প্রচারিত হচ্ছে, এবং তার পাশাপাশি আমরা এখন এই মুহূর্তে আছি ইউটিউবেও। আপনারা চাইলে সেখানে গিয়ে আমাদেরকে দেখতে পারেন, প্রশ্ন করতে পারেন। এই সংকটের মধ্যে নাগরিকের দায়িত্ব কি হতে পারে, রাষ্ট্রের দায়িত্ব কি হতে পারে, এবং এই দুই দায়িত্বের মাঝখানে সমন্বয়টি যারা করছেন তাদের আসলে ভূমিকা কি হতে পারে, সেই প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলতে চাই। শুরু করতে চাই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনাকে দিয়ে। আমরা অনেকগুলো কথা বলে ভূমিকায় শুরু করেছিলাম যে আসলে সংকটের মধ্যে প্রত্যেকটি শ্রেণী, প্রত্যেকটি মানুষ এবং সবাই সংকটের মধ্যে আছে। অর্থনীতি সংকটে আছে, মানব সভ্যতা সংকটে আছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে, মানে আমরা পিকের দিকে যাচ্ছি। এই মুহূর্তে আসলে নাগরিক দায়িত্ব কি হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে নাগরিকের দায়িত্ব কমিয়ে এনে সমন্বয় করার জন্য রাষ্ট্র কি উদ্যোগগুলো গ্রহণ করতে পারে? এই করোনাকালীন সময়ে আপনার মনে কি প্রশ্ন তৈরি হয়েছে, সেগুলো আপনার মাধ্যমে জানতে চাই আমরা। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আমরা যেভাবে দেখতে পাচ্ছি প্রতিদিন যে সংক্রমিত লোকের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে, মৃত লোকের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, আজকেও বেড়েছে, গতকালও বেড়েছে, এবং এটা খুব শীঘ্র কমবে এই ধরনের কোনো আশ্বাসও কিন্তু আমরা পাচ্ছি না। সুতরাং অবস্থা ভালো আছে এটা তো বলার কোনো অবকাশ নেই, অবস্থা নিশ্চয়ই ভালো নেই। এখন এখানে অনেকগুলো কথা এসে যায়, অতীত এবং আজকে বর্তমান সবকিছু মিলেই। প্রথমটা আমি যেটা আমার বলতে মোটেও কোনো দ্বিধা নেই, সেটা হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের চরম অব্যবস্থা। আমি বলতে বাধ্য হচ্ছি, গত 3 মাসে আমরা যা দেখতে পাচ্ছি তার আলোকে এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের চরম অব্যবস্থা ছাড়া আর বলার কোনো ভাষা কিন্তু আমার নেই। এবং আমি কিন্তু আপনাদের বিশেষ করে বাংলাদেশ প্রতিদিনের 2 জন সম্পাদক নঈম সাহেব এবং পীর হাবিবুর রহমান সাহেবের আজকে একটা লেখা বেরিয়েছে বাংলাদেশ প্রতিদিনে। উনি যা লিখেছেন তার প্রত্যেকটা অক্ষর মূল্যবান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যান্য পত্রিকায়ও যেমন শ্যামল দত্তবাবু লিখে যাচ্ছেন ভোরের কাগজ পত্রিকায়, তারপরে কালের কণ্ঠ লেখা হচ্ছে, অন্যান্য পত্রিকায়ও লেখা হচ্ছে। এখন এই যে অবস্থাটা, প্রথমেই আমি আসি যখন আমরা জানতে পারলাম, সারা পৃথিবী অবশ্য জানতে পারেনি, এটা 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 নতুন একটা জিনিস, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ সে দেশও কিন্তু জানতে পারেনি কি হতে যাচ্ছে। কিন্তু জানতে পারার যখন আমরা মোটামুটি এটা টের পেলাম যে চীন থেকে ভাইরাসটি বেরোচ্ছে, ভারতে আসছে, তারপরে আবার অন্যান্য দেশে যাওয়ারও একটা পায়তারা করছে, তখন কিন্তু আমাদের উচিত ছিল, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত ছিল একেবারে অত্যন্ত শক্ত অবস্থানে
চলে যাওয়া। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই যে আমাদের যে সংক্রমণ ব্যাধি আইন, যেটা 2018 সনের আইন, সে আইন কিন্তু সমস্ত দায় দায়িত্ব দিয়ে দিয়েছে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়, জি, অন্য কোন মন্ত্রণালয়কে দায় দেয়নি। এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনেক কি বলে সুইপিং পাওয়ার দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে আমি একটি কথা বলতে চাই। আজকের যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী সাহেব আছেন, উনি বেশ কিছুদিন আগে বলেছিলেন যে যারা বিদেশ থেকে এসছে, বিশেষ করে আপনার ইসের থেকে, ওই যারা মধ্যপ্রাচ্য এবং ইউরোপ থেকে যারা এসেছেন, জি, যারা এসছে ইউরোপের, বিশেষ করে ইটালির থেকে যারা এসছে, তাদের একটা বড় অংশ কিন্তু তাদের আটকিয়ে রাখা হয়নি, তারা ছড়িয়ে পড়েছে। এবং সকলের বিশ্বাস, আমি সহ অন্যান্য সকলের বিশ্বাস, যে এই প্রথম গ্রুপটাই কিন্তু করোনা আমাদের দেশে ছড়িয়েছে। ওই সময় মন্ত্রী সাহেব একদিন বলেছিলেন যে এই দায়িত্ব নাকি সিভিল এভিয়েশন ডিপার্টমেন্টের। উনি সম্পূর্ণ ভুল বলেছেন। উনি আইনটা কোথায় পড়ে দেখেননি কখনো। এবং সবচেয়ে শুরুতেই তো প্রয়োজন ছিল একটি 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 জরুরি অবস্থা, যে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করা, এটা উনি করেছেন, কিন্তু অনেক 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 পরে, when it was already too late। সুতরাং এবং লকডাউনও ওইভাবে কিন্তু করা হয়নি, বুঝলেন, এমন ভাবে করা হয়েছে যে মানুষ ইচ্ছা করলে গেল, ইচ্ছা করলে না গেল। তারপরে আরেকটা যেটা করা হয়েছিল যে হোম কোয়ারেন্টাইন, ওইটা একদম সম্পূর্ণ একটা একেবারে বিফল একটা জিনিস ছিল। আমার জানা মতে যারা বিদেশ থেকে এসছে তাদের যাদেরকে হোম কোয়ারেন্টাইন, তথাকথিত হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল, তাদের 80% লোকও সেই কোয়ারেন্টাইন মেনটেন করেনি, তারা ছড়িয়ে ছিটিয়ে ছিল, যার ফলে রোগটা বেড়ে গেছে। এখন আমরা দেখুন কয়েকটি দেশের অবস্থার দিকে যদি আমরা এখন তাকাই, যেমন চীনের দিকে যদি তাকাই, ভিয়েতনামের দিকে যদি তাকাই, সেখানে যেখানে নাকি অত্যন্ত কঠোরভাবে এই লকডাউন মেনে নেওয়া হয়েছিল, তারা কিন্তু এখন মোটামুটি এই অবস্থা থেকে চলে এসেছে। আমরা যদি একইভাবে শুরুতেই সেই একইভাবে কঠোরভাবে এই লকডাউনটা ইম্পোজ করতাম, তাহলে হয়তো আজকে আমরা ফিরে যাওয়ার দিকে তাকিয়ে থাকতে পারতাম। তো এইখানে আমি আবার বলছি যে পুরো বিষয়টা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়। জি, বিচারপতি মানিক, আপনার কাছে আরেকটি প্রশ্ন করি, সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সেটা হচ্ছে আমরা জানি যে গোড়ার গলদের কারণে বর্তমান প্রেক্ষাপটটি তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে আমরা উত্তরণ করতে পারতাম যদি শুরুতে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারতাম। এই মুহূর্তে এসে যখন আমাদের সংক্রমণটি অনেক বেশি, তখন আসলে লকডাউন শিথিল করে ফেলা বা তুলে নেওয়া এবং গণপরিবহনকে অবমুক্ত করা, এটি একটি আলোচনার বিষয় হতে পারে। এবং দ্বিতীয় আলোচনা হচ্ছে, এছাড়া রাষ্ট্রের সামনে আর কোনো পথ খোলা ছিল কি, যখন দেশে দেশে লকডাউন তুলে নেওয়া হচ্ছে, অর্থনৈতিক খারাপ অবস্থা দিকে যাচ্ছে, এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান বিচারপতি মানিক? আচ্ছা, আমি একটু অ্যাড করতে চাই যে একজন মানুষ 18 ঘন্টা কাজ করছেন, মাননীয় প্রধানমন্ত্রী, এটা তো ওনারও কাজ না, স্বাস্থ্য ওনার ডিপার্টমেন্টও না, এটা ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তাদের দায়িত্ব পালন করতে, যার জন্য এই অবস্থা, যার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে 18 ঘন্টা কাজ করতে হচ্ছে। এবং আরেকটি দেখেন কত কেলেঙ্কারি হয়ে গেল, সেই নকল মাস্ক পাঠানো হলো স্বীকৃতভাবে, N95 স্বীকৃত অপরাধ, সেই অপরাধের N95 এর মাস্ক একটি কোম্পানি পাঠালো, জিআই কোম্পানি না কি নাম, সেই কোম্পানি পাঠালো, তারা নিজেরা স্বীকার করলো যে তারা নকল মাস্ক পাঠিয়েছে, এটা মোটেও N95 নয় বা আমেরিকান মাস্ক নয়। তারপরে তাদের স্বভাবগত নিয়ম ছিল তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করে, কিন্তু ফৌজদারি মামলাটা পর্যন্ত এখন অবশ্য ব্যাপারটি হাইকোর্টে এসে আটকে। বিচারপতি মানিক, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনার এই প্রসঙ্গগুলো নিয়ে ডক্টর মশিউর রহমানের কাছে একটু আসতে চাই, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং অনেক অর্থনৈতিক বড় বড় প্রণোদনা ঘোষিত হয়েছে এরই মধ্যে, কিন্তু তারপরেও আসলে যে সমালোচনাটি নাগরিক সমাজের পক্ষ থেকে করা হচ্ছে, যে সমালোচনাটি সবাই করার চেষ্টা করছেন, যে আসলে প্রধানমন্ত্রীর একার পক্ষে এত বড় ডিজাস্টার সামাল দেওয়ার যে প্রেক্ষাপটটি, তার সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করার জন্য যে উইংগুলো কাজ করার কথা, সেই উইংগুলো ঠিকমতো কাজ করতে ব্যর্থ হয়েছে বলেই কোনো কোনো জায়গায় সমন্বয়হীনতার অভিযোগটি এসেছে। এই উত্তরটি আপনি দেবেন, তবে তার আগে একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, তার প্রশ্নটি একটু যুক্ত করতে চাই আপনার কাছে। দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি আমাদের কাছে করবেন। হ্যালো দর্শক, আপনার প্রশ্ন জানতে চাই আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, দেশ যেভাবে চলতেছিল সেভাবেই চলা উচিত ছিল, কারণ এই সমস্ত লকডাউন করা, যেখানে মানুষ মানতেছে না, এই লকডাউন করা সাধারণ মানুষকে মেরে ফেলতেছে। একজন সাধারণ কৃষক, যার ধরেন 4টা গাভী আছে, সে
সে আজকে 2 মাস 3 মাস যাবত এই গাভীর দুধগুলা বিক্রি করতে পারছে না, সে আজকে না খেয়ে মরতেছে। জি। কিন্তু এই প্রণোদনা কারা পাচ্ছে? প্রণোদনা পাচ্ছে ওই হামিম গ্রুপ, ওই বড় বড় আওয়ামী লীগের যারা নেতা আছে তারা প্রণোদনা পাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ কোনো কিছু পাচ্ছে না। যদি নর্মাল থাকতো কেউই মরতো না, যে মরতে মানে আপনি বলছেন যে আসলে প্রণোদনা যারা পাচ্ছেন তারা এমনি অর্থনৈতিকভাবে শক্তিশালী, গরিব মানুষ প্রণোদনা পাচ্ছেন, এটি আপনার মূল বক্তব্য। অবশ্যই এই উত্তরটিও আমরা জানতে চাইবো। ডক্টর মশিউর রহমান, আপনি আপনার জবাব দিলে আমরা খুশি হব। ডক্টর মশিউর রহমান, ডক্টর মশিউর রহমান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা ডক্টর মশিউর রহমানের কাছে আসছি একটু পরে আবার। আব্দুল আল মিন্টু, নিশ্চয়ই আপনি আমাদের আলোচনা শুনেছেন, আপনার কাছেও আমাদের প্রশ্ন হচ্ছে যে আসলে আমরা জানি শুরু থেকে কিছুটা সমন্বয়ের অভাব ছিল, বর্তমান প্রেক্ষাপট নিয়ে আসলে আপনার ব্যাখ্যাটা কি থাকবে? নাগরিকদের কাঁধে আমরা যে দায়িত্বগুলো দিচ্ছি এবং সঙ্গে সঙ্গে রাষ্ট্র যে দায়িত্বগুলো পালন করার কথা ছিল, এই দুই দায়িত্বের মধ্যে সমন্বয়টি কোন পর্যায়ে আছে? এবং তার পাশাপাশি এটি তো আসলে জীবন এবং জীবিকার লড়াই, এই জীবন জীবিকার লড়াইয়ের মধ্যে রাষ্ট্র যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে সেগুলোকে আপনার মূল্যায়ন কিভাবে আপনি মূল্যায়ন করছেন? আব্দুল আল মিন্টু। আসসালামু আলাইকুম। আজকে যদিও একটু লেট, আমার সাথে দুজন আমার সিনিয়র বন্ধু আছে, বিচারপতি শামসুদ্দিন মানিক এবং ডক্টর মশিউর রহমান, ওদেরকে ঈদ মোবারক জানাই, শ্রোতা বন্ধুদের ঈদ মোবারক জানাই। আমি শুধু একটু বলি, যেটা আপনি যেটা বলছেন যে জীবন এবং জীবিকা সমস্যা, এটা আমরা মানি। জীবন বাঁচানোর ব্যাপারে তো বেসরকারি কাজের বা নিজের দায়িত্ব কতটুকু আমার জানা নাই, তবে অবশ্যই সরকারের অনেক বেশি দায়িত্ব, যেটা বিচারপতি শামসুদ্দিন মানিক সাহেব এখন বললেন। দেখুন, আমাদের এক শ্রোতা বন্ধু প্রশ্নও করেছেন যে লকডাউনটা না করা ভালো ছিল। আমি ওনার সাথে ডিসএগ্রি করি, তবে আমরা যেটা লকডাউন করতে সেটা তো ঠিকমতো লকডাউন করি নাই। একবার আমরা দেখলাম লক্ষ লক্ষ শ্রমিক বাড়ির দিকে যাচ্ছে, যদিও আমরা জানি যে নারায়ণগঞ্জ এবং গাজীপুর এই দুটো ছিল তখন এপিসেন্টার অব দি এই কোভিড-19, কিন্তু লক্ষ লক্ষ শ্রমিক দেশে গেল। আবার দেখলাম কি কয়েকদিন পরে, 5-6 দিন পরে এই লক্ষ লক্ষ শ্রমিক আবার ফেরত আসলো, আবার তারা ঈদের সময় দেশে গেল। কত হলো, লকডাউন যদি করা হয়, করা অবশ্যই দরকার ছিল, আমি মনে করি সেটা যথাযথভাবে করা উচিত ছিল। যেভাবে লকডাউনটা করা হয়েছে, এটা কোনো লকডাউনও না, এটা কোনো ওপেনও না। 1 2 নম্বরে লকডাউনটা করা ছিল আরও আগে, যেটা শামসুদ্দিন মানিক সাহেব বললেন যে আমরা তো ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই জানি চায়না থেকে এই রোগ অলরেডি সংক্রামক হচ্ছে এবং ইউরোপে খুব জোরে চলতেছে। সেটা না করে আমরা মার্চ মাসের 26 তারিখে যাইয়া আমরা কোনো একটা ধরনের লকডাউন আমরা করলাম, যেটা আমি মনে করি অনেক লেট এবং অনেক বেশি শিক্ষিত। তাতে কেউ করে বেনিফিটটা পেল না। 2 নম্বর হলো আমাদের হসপিটালগুলোকে একদমই রেডি করা হয় নাই, যার ফলে হচ্ছে কি যে সাধারণ একটা লোক যার একটু জ্বর, অনেক রোগেই তো জ্বর হয়, জ্বর নিয়ে যখন সে যায় কোভিড বলে তাকে আর সেখানে কোনো স্বাস্থ্যসেবা দেওয়া হয়নি, যার জন্য কোভিড ছাড়াও কিন্তু অনেক লোক মারা যাচ্ছে, কিন্তু সেটাকে কোভিডের আওতা আমরা আনতেছি না। এখনও কিন্তু আপনি দেখেন, এই যে মনে করেন সেদিন একটা হসপিটালে আগুন লাগলো, কোভিডের জন্য যেই বেড তৈরি করতে, সেটা হসপিটালের বাইরে। কেন? দুনিয়াতে কি অন্য কোনো হসপিটাল নাই আর? তো আমরা আমাদের হসপিটালগুলোতে রেডি করি নাই, আমাদের যারা স্বাস্থ্য সেবা দিচ্ছেন ডাক্তার নার্স, ওদেরকে আমরা মানসিকভাবে সেভাবে শক্তিশালী করে আমরা রেডি করি নাই, কারণ অনেক ডাক্তার নার্স তো মারা যাচ্ছেন, বিকজ ওনারাও রেডি ছিল না। তো আমি মনে করি জীবন বাঁচানোর ব্যাপারে সরকারের পুরোপুরি দায়িত্ব, সেখানে সরকার পুরোপুরি পালন করছে, এটা কোনোভাবেই আমি বলতে পারবো না। সেটা হসপিটালের দিক থেকে আপনি বলুন, সেটা আপনার লকডাউনের ব্যাপারে বলুন, বা অন্য যেভাবে আপনি বলুন, তবে নাগরিকদের একটা দায়িত্ব আছে। সেটা হলো, যেমন আমরা সবাই জানি যে এই রোগটা কিভাবে সংক্রমণ হয়, যেমন যেটাকে আমরা সামাজিক দূরত্ব বলি, সেটা মেনটেন করা, আপনি যেমন মাস্ক পরা, যেন আপনি আরেকজনকে ইনফেক্টেড না করেন, তারপরে আপনি মনে করেন বাইরে কম যাওয়া, যে জিনিসগুলো নাগরিকদের দায়িত্ব অবশ্যই নাগরিকেরা করা উচিত। তবে একটা ব্যাপারে আমি সরকারের সাথে একমত, বা আমি
ভালো বলবো সেটা হলো কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার কিন্তু যথাযথ ব্যবস্থা নিয়েছেন এবং অ্যাটলিস্ট কথা বলছেন। ব্যবস্থা তো সব এখনো নেওয়া হবে না, বাট অ্যাটলিস্ট যথাযথ কথাগুলো বলছেন এবং কৃষকদের প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করতেছেন। আপনার ওই যে বিনা পয়সায় বীজ সার এগুলি দিয়ে। কিন্তু বাকি যে প্রণোদনা যেটা আমরা শুনি 5,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা, 7,000 কোটি টাকা, 2,000 কোটি টাকা, এটা আমি তো ব্যবসা করি, আমি তো ব্যাংকের সাথে লেনদেন করতেছি, আমার জানার মধ্যে কেউ পাশে আমার জানা নাই। যেটা আমাদের শ্রোতা বন্ধু যেটা বললো বড় বড় কিছু ব্যবসায় পেতে পারে বা যেগুলি আমি এখানে রাজনীতিকে টানতে চাই না, তবে এই যে 5,000, 7,000, 10,000, 20,000 কোটি টাকা যেগুলি আমরা ডেইলি পেপারে পড়ি, এগুলি আমার কাছে একটা ভুয়া মনে হয়, কারণ এখনো কেউ পায়নি। যারা পাইছে অনলি প্রবলি গার্মেন্ট সেক্টর পাইছে, সেটা তাদের বেতন দেওয়ার জন্য। জি, তো সেটা কি আপনি প্রণোদনা বলবেন নাকি সাহায্য বলবেন এই মুহূর্তে আমার কোনো জানা নাই। জি, আব্দুল আল মিন্টু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনার এই কথাটি পিক করলাম আমরা আসলে এখান থেকে। ডক্টর মশিউর রহমান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এখন এই মুহূর্তে? ডক্টর মশিউর রহমান, ডক্টর মশিউর রহমান, কি আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শব্দগুলো খুব ভালো শুনতে পারি নাই। শামসুদ্দিন মানে জাস্টিস এবং আব্দুল আওয়াল মিন্টু তাদের কথা থেকে যেটা শব্দ, লকডাউন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব বা স্বাস্থ্য রোগটা নতুন, লকডাউন শব্দটাও নতুন। ওরা যেটা বলেছে সেটা ঠিকই, যে যেহেতু এই রোগের নিরাময়ের ওষুধ এখন পর্যন্ত আমরা জানি না এবং এর সংক্রমণের ধারা সম্পর্কেও আমরা কোন এক সময় পুরোপুরি জানতাম না। এখন যেটা জানি হলো যে লোকটাকে আমি সুস্থ দেখছি সেও ক্যারিয়ার হতে পারে, যে লোকটা অসুখ আছে, কোভিডের আছেই। এরকম একটা অজানা এবং অনিশ্চিত পরিস্থিতিতে লকডাউন, এটাও শব্দ নতুন। কিভাবে করা যায় এবং কিভাবে এটাকে এনফোর্স করা যায়? সরকারের যে এনফোর্সমেন্ট এজেন্সি আছে, পুলিশ এবং সেনাবাহিনী, সরকার এই দুটোকেই কাজে লাগিয়েছে। আমরা যদি এরকম একটি অবস্থায় এই লকডাউনকে কার্যকর করার জন্য পুলিশ বা সেনাবাহিনী এরা কি দল কামান বা অন্য কোন রকম কোয়ার্সিভ ইনস্ট্রুমেন্ট করতে পারত, আমার মনে হয় যেটা পথ আমাদের হলো যে যে সকল প্রতিষ্ঠানে শ্রমিকরা কাজ করে তাদের যে বাড়িতে যাওয়া বা ফিরে আসা সংক্রমণকে আরো বেশি সরকার সে সময় যে তাদের যে পারিশ্রমিক আছে সেই পারিশ্রমিকটা সরকার মোবাইল ট্রান্সফারের মাধ্যমে যাতে ওই লোক না হয়। সরকার এই সময় গ্রামে যে সকল লোকের এবং অন্যান্য জায়গাতে সুবিধা আছে সেখানে সরকার সাহায্য করেছে। আর লকডাউনে আমার মনে হয় যারা সরকার এবং মানুষ এখানে সরকারের নৈতিক নিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণ ছিল। কারণ এই যদি 1,000 লোক এখানে পুলিশ লাঠিপেটা করতে পারবে না, এখানে আর্মি গুলি ছুটতে পারবে না, এই যেটা স্পর্শকাতর অবস্থা, স্পর্শকাতর ডক্টর মশিউর রহমান, আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আব্দুল আল মিন্টুর বক্তব্য আপনি হয়তো পুরোটা শুনতে পারেননি। তিনি একটি প্রসঙ্গ তুলেছিলেন, তিনি বলেছিলেন যে আসলে সরকার যে লক্ষ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করার কথা বলেছে, সে প্রণোদনা আসলে মাঠ পর্যায়ে যারা প্রকৃত ব্যবসায়ী সবার কাছে এখনো পৌঁছায়নি। তিনি বলেছেন অনেকের কাছে এখনো পৌঁছায়নি। এটি একটি প্রশ্ন আপনার কাছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, লকডাউনের মধ্যে যারা বিপর্যস্তভাবে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আছে
তাদের কাঁধে বাড়তি বাস ভাড়ার যে একটি অংশ তুলে দেওয়া হয়েছে, এটি কি সরকার পুনর্বিবেচনা করার কোনো সুযোগ রাখে কিনা? এই দুটি উত্তর আপনার কাছ থেকে প্রত্যাশা করছে ডক্টর মশিউর রহমান। আপনার এই যে মাঠ পর্যায়ে পৌঁছানো ইত্যাদি কথা উঠেছে, এটা হলো সরকার যে প্রণোদনা ঘোষণা করেছে, এই প্রণোদনার যে অর্থ সরকার ব্যাংক থেকে এবং কেন্দ্রীয় ব্যাংকের নেওয়ার পরে এই টাকাটা কে পাবে, কোন নিয়মে পাবে, এটাও নির্ধারণ করা দরকার। যে ব্যবসায়ী বা যে আর্থিক সম্পর্ক আছে সে তার টাকাটা পাওয়া উচিত নয়। যার এই সমর্থন কিন্তু দেশের অর্থনীতিকে চালু রাখবার জন্য যেখানে অর্থ সংস্থান দরকার, সেখানে এই টাকাটা দেওয়া দরকার। অতএব এখানে টাকা দেওয়ার মাঝে একটা পরীক্ষা এবং কে পাবে, কার পাওয়া উচিত, এটার একটা প্রয়োজন আছে। আমরা অনেকে মনে করেছি যে এই টাকাটা যে কোনো লোক চাইলেই, যে কোনো ব্যবসায়ী বা যে কোনো ব্যাংকের যে ধার করে সে চাইলেই পাবে। আমি নিজে মনে করি যে যে লোকটি আগে টাকা ধার নিয়ে ফেরত দিতে পারেনি, যে ক্রনিক ডিফল্টার, যে একাধিকবার ডিসপেন্সেশনের উপকার নিয়েছে এবং যার মূলত তার ইন্ডাস্ট্রি এবং বিজনেস আসলেই ভালো না, তাকে টাকা দিলে তো কোনো উপকার হবে না। টাকাটা তাকেই দিতে হবে যাকে দিলে আউটপুট রেসপন্স এবং এমপ্লয়মেন্টের রেসপন্স আমরা পাবো। অর্থাৎ এর উদ্দেশ্য হলো এমপ্লয়মেন্ট এবং প্রোডাকশনটাকে বাড়ানো। এখানে একটা পরীক্ষা। মুশাররফ, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনার কাছে নিশ্চয়ই বিচারপতি শামসুদ্দিন মানিকের প্রশ্ন আছে। বিচারপতি মানিক, আপনি কি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? আপনার কি কোনো প্রশ্ন আছে কিনা ডক্টর মশিউর রহমানের কাছে? এই যে নাগরিক অধিকার, নাগরিকের জীবন রক্ষা, এই সংকটের মধ্যে সরকার যেটি করছে, সেই প্রসঙ্গটি যদি আপনি বলতেন বিচারপতি মানিক। দেখুন, আমি একটি কথা আবার না বলে পাচ্ছি না। জি, যে মানুষের কাছে যে সব মেসেজগুলো আসছে অনেকটা পরস্পর বিরোধী, কিন্তু যার ফলে মানুষও কিন্তু কনফিউজ কি করতে হবে না হবে। যেমন কয়েকদিন আগে স্বাস্থ্যমন্ত্রী সাহেব বললেন যে এটা কিছুই না, এটা একটা খুব নগণ্য একটা জিনিস বলে উনি একটা পাবলিকলি একটা প্রচার করে দিলেন। এই মন্ত্রী সাহেব যদি বলেন যেটা কিছুই না, তাহলে সাধারণ মানুষ কি ভাববে? সাধারণ ভাবছে যে হ্যাঁ, এটা কিছুই না, সুতরাং আমরা হাঁটি চলি, আমাদের লকডাউন করার কি প্রয়োজন আছে। এবং উনি এই সময় এই কথাটা বললেন যখন সারা পৃথিবীর সমস্ত নেতৃবৃন্দ, যুক্তরাজ্য বলেন, যুক্তরাষ্ট্র বলেন, সকলেই এই করোনা নিয়ে সত্যিকারের অর্থে ওয়ারিড, সত্যিকারের অর্থে সমস্ত পৃথিবীর সমস্ত সবাই নেতা। বিচারপতি মানিক, আমরা আপনার এই প্রশ্নটি আমরা নিলাম, আমরা বিরতির পরে এসে উত্তর দেওয়ার চেষ্টা করবো। ডক্টর মশিউর রহমানের কাছে উত্তর চাইবো আমরা। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, তার প্রশ্নটি আমরা রাখতে চাই। দর্শক, আপনার নামটি, দর্শকের ফোনটি মনে কেটে গেছে। আমরা একটু ছোট্ট বিরতি নিতে চাই। বিরতির পরে এসে আসলে যে প্রশ্নগুলো তৈরি হয়েছে, অর্থনীতির জীবন বাঁচানো, মানুষের জীবন বাঁচানো, এবং এই প্রণোদনার অর্থগুলো কিভাবে সমন্বয় করা হচ্ছে, কিভাবে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, এবং তার পাশাপাশি নাগরিকের কাঁধে যে সমস্ত দায়িত্ব আছে সেটি নাগরিক কতটুকু পালন করছে, রাষ্ট্রের আর কোন কোন উদ্যোগ গ্রহণ করা দরকার, সে প্রসঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে থাকবেন। বিরতি নিয়ে ফিরছি একটু পরে আমরা সবাই। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে আসলে এই সংকটের মধ্যে প্রত্যেকটি মানুষের দায়িত্ব আছে, তার সঙ্গে সঙ্গে রাষ্ট্রেরও দায়িত্ব আছে। এবং আসলে এই মুহূর্তে যারা পাবলিক হেলথ নিয়ে কাজ করেন এবং যারা ভাইরোলজি নিয়ে কাজ করেন, তারা বলার চেষ্টা করছেন যে আসলে আমরা যখন সবকিছু খুলেই দিয়েছি, সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা এবং তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে সংক্রমণটাকে নিয়ন্ত্রণ করা এবং এর সঙ্গে সঙ্গে অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলোর মধ্যে সমন্বয় করা দরকার। আব্দুল আল মিন্টু, আপনাকে দিয়ে আলোচনা
আলোচনা শুরু করতে চাই বিরতির পরে। আসলে সরকার এই মুহূর্তে এসে যে লকডাউনটি তুলে নিল এবং তার পাশাপাশি রাষ্ট্রকে 3টি সংক্রমণের জোনে ভাগ করার যুদ্ধ গ্রহণ করা হয়েছে, এটি আসলে অর্থনীতির জন্য এবং জীবন বাঁচানোর জন্য কতটুকু কার্যকর হবে? এমনি জাতীয় পরামর্শ কমিটি বলার চেষ্টা করছেন যে সিদ্ধান্তটি ইতিমধ্যেই সাংঘর্ষিক হয়েছে, কারণ সংক্রমণ যখন সর্বোচ্চ থাকে তখন লকডাউনটি করতে হয়। আপনাদের পরামর্শ কি আছে এই মুহূর্তে? আব্দুল আল মিন্টু। আমি তো প্রথমে আপনাকে বলেছি যে আমাদের লকডাউনটা অনেক পরে শুরু করছে, কিন্তু সেটা মুখে মুখে শুধু লকডাউন। যদি আপনি বাংলাদেশের অবস্থা দেখেন, ঈদের আগে বা লকডাউনের পরপরে এবং লকডাউনের 10-12 দিন পরে যখন শ্রমিকেরা ফেরত আসলো, এটাকে লকডাউন কোনোভাবে বলা যায় এটা আমার কাছে বিশ্বাসযোগ্য না। এখন যেভাবে সংক্রমণটা বৃদ্ধি পাচ্ছে, এখন এটা আমরা সবসময় শুনে আসছে যে এটার একটা পিক আছে অ্যান্ড দেন ইট উইল গো টু এ প্ল্যাচু। কিন্তু আনফর্চুনেটলি আমরা তো এখনো বুঝতেছি না যে কখন বাংলাদেশে এটা পিকে আসবে। এখন যে হারে আমরা প্রতিদিন সংক্রমণের নাম্বার এবং মৃত্যুর নাম্বার দেখছি, তাতে আমার কাছে মনে হচ্ছে যে আমরা এখনো এই যে পিক যেটাকে বলা হয় সেটার কাছাকাছিও আমরা নাই। অতএব এটা আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। আমি মনে করি সরকারকে এখনই সিদ্ধান্ত নিতে হবে ওনারা কিভাবে এটাকে হ্যান্ডেল করতে চায়। আমি মনে করি যদি লকডাউন করা হয়, আমি মনে করি করা দরকার, সেটা শিথিল না করে একদম কড়াকড়িভাবে করতে হবে দেশের জনগণকে বাঁচানোর জন্য। আর মানুষের জীবিকাকে বাঁচিয়ে রাখার জন্য যে প্রণোদনা বলতেছে, আমি কিন্তু এটাকে প্রণোদনা হিসাবে আমি এখনো বুঝতে পারছি না এটা কি প্রণোদনা নাকি কিছু এক্সট্রা লোন দিবে বলছে। এই 5,000, 10,000, 7,000 এগুলি বলার পরে এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় 100-র উপরে সার্কুলার জারি করা হয়েছে। এই 100 সার্কুলারকে ডিঙ্গিয়ে কে প্রণোদনা পাবে, কে লোন পাবে, এটা আমার কাছে একটু বুঝতে কষ্ট হয়। 2 নম্বরটা আমার একটা কথা বলা দরকার, সেটা হলো যে আপনি যে কোনো জিনিসই করেন অর্থনৈতিক কর্মকাণ্ডকে কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। এই অর্থনৈতিক কর্মকাণ্ড যখন বাধাগ্রস্ত হয় তখন উৎপাদনমুখী শিল্পগুলো সবচেয়ে বেশি সাফার করে। অতএব সত্যিকার অর্থে যদি আমরা প্রণোদনা না দিয়ে এই উৎপাদনমুখী শিল্পগুলোকে আমরা বাঁচিয়ে রাখি, তাহলে কিন্তু যেই জীবিকা নিয়ে আমরা এখন কথা বলছি সেই জীবিকা নির্বাহ করা বাংলাদেশের বেশিরভাগ লোকের জন্য কষ্টকর হবে এবং দেশ দিয়ে একটা দীর্ঘ অর্থনৈতিক ভয়াবহ মন্দার দিকে চলে যাবে। জি জি, আব্দুল আল মিন্টু, দেখেন বিদেশ থেকে অনেক লোক কর্মচ্যুত হয়ে এখন বাংলাদেশে ফিরে আসছে। আমরা জানি রেমিটেন্সও আমাদের আশা বন্ধ হয়েছে। আমার একটা আমি অনুরোধ করব সরকারকে যে প্রণোদনা বলতে যেটা বোঝায় সেটা যেন করে। যেমন একটা উদাহরণ আমি দিচ্ছি, আজকে যদি আপনি পেপার দেখেন তাহলে দেখবেন যে ভারতে খাদ্যশস্য কেনার দাম 50% বাড়াই দিচ্ছে। বাংলাদেশে ধান কিনতে সরকার ধান কিনবে, এটা কি বাড়াইছে দাম? গত বছরের একই দাম। তো প্রণোদনাটা কাকে দিচ্ছে? আব্দুল আল মিন্টু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার কথা বুঝতে পেরেছি আমরা। ডক্টর মশিউর রহমান, আপনার উত্তর কি আছে আব্দুল আল মিন্টুর বক্তব্যের প্রেক্ষাপটে? ডক্টর মশিউর রহমান। আমি মিন্টুর কথা যেটা শুনতে পেলাম যে প্রণোদনা কাকে দিচ্ছে, প্রণোদনার শব্দটা বোধহয় আমাদের কাছে অস্পষ্ট। যে রপ্তানি করতে তাকে আমরা একটু অতিরিক্ত সুবিধা দেয়, এটা তো আর এই অর্থনীতির ব্যাখ্যাটা যেটা আছে সেটা স্টিমুলাস প্যাকেজ। আপনার যে অর্থনীতিটা স্থবির হয়ে আছে সেই অর্থনীতি যদি আবার আপনি কার্যকর করতে চান, তাকে কিছু উৎসাহ ব্যঞ্জক সহায়তা দেওয়া দরকার। কারণ একটা দীর্ঘ সময় সে কাজ করতে পারেনি, এক্সপোর্টার ছিল, তার এক্সপোর্ট ব্যাহত হয়েছে, দেশের ভিতরে কোনো কিছু উৎপাদন করে বিক্রি করতে তার উৎপাদন কমে গেছে, বাইরের থেকে যাদের কাছে রেমিটেন্স পেতাম তারা অনেকে ফিরে এসেছে। তো এই অর্থনীতির মাল্টিপল শকস এর ভিতরে, মাল্টিপল শক থেকে বেরিয়ে আসবার জন্য এই স্টিমুলাস প্যাকেজ দরকার হবে। এবং স্টিমুলাস প্যাকেজ কত বড় দরকার হবে এটা বোধহয় আমরা এখন পর্যন্ত নিশ্চয় বলতে পারি না, তাদের আমরা বলতে পারবো যে কত আছে। কিন্তু এর সাথে একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, যে সরকার টাকাটা কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করে দিচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করে যদি অতিরিক্ত পরিমাণে টাকা সরবরাহ করা হয় এবং সেই টাকার সরবরাহের সাথে গতি রেখে সমতা রেখে যদি উৎপাদন এবং মানুষের কাজের সৃষ্টি না হয় তাহলে ওইটা কাজে লাগবে না। এই জন্য এই প্রণোদনাটা প্যাকেজটা অত্যন্ত যত্ন এবং অত্যন্ত বিবেচনার সাথে ব্যয় করতে হবে, কারণ আমাদের ক্ষমতা সীমিত। সেই সীমিত ক্ষমতা দিয়েই আমাদের একাধিক যে শখ, সেই একাধিক শখগুলো মোকাবেলা করতে হবে। জি জি, ডক্টর মশিউর রহমান, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনার কাছে আমরা আসছি একটু পরে আবারও। আমরা একটু বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আপনার কাছে আসতে চাই। আসলে এই সংকটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আসলে রাষ্ট্র উদ্যোগ গ্রহণ করেছে, ব্যবসায়ীরাও বলার চেষ্টা করছেন যে সংকট উত্তরণের জন্য তারা অর্থনৈতিক প্রণোদনার সঙ্গে সমন্বয়টি চান খুব দ্রুতভাবে, কিন্তু এর মাঝখানে আসলে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ গত 2.5 মাসে যে অর্থনৈতিক দুরবস্থার মধ্যে পড়লো, তাদেরকে আসলে অর্থনীতির মূল স্রোতের সঙ্গে যুক্ত করার জন্য রাষ্ট্রের এখন কি উদ্যোগগুলো গ্রহণ করা দরকার, যারা আসলে সরাসরি ব্যবসার সঙ্গেও যুক্ত নয় এবং সরাসরি তারা আসলে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত নয়? কি বলবেন আপনি বিচারপতি মানিক? আচ্ছা, আমি আপনার ওই প্রশ্নে যাওয়ার আগে আমাদের যে বেসরকারি হাসপাতালগুলো আছে, তাদের যে নিন্দনীয় ঘটনা, নেক্কারজনক ঘটনা, তার ব্যাপারে কিছু না বলে আমি পাচ্ছি না। এইসব হাসপাতালগুলোকে কিন্তু লাইসেন্স দিয়েছে সরকার, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই লাইসেন্সের ভিত্তিতে কিন্তু তারা কাজ করছে আন্ডার স্ট্যাচুট, কোন স্ট্যাচুটরি বিধানের অধীনে, চুক্তির অধীনে। এবং স্বাস্থ্য মন্ত্রণালয় হচ্ছে এদের সমস্ত প্রাইভেট হাসপাতালগুলো রেগুলেটরি অথরিটি। আমরা খবর পাচ্ছি একটি হাসপাতালে তো তাদের অবহেলার কারণে এদের মধ্যে 4 জনই দগ্ধ হয়ে মারা গেল। জি, তারপরে চিটাঙে কালকেই খবর পেলাম যে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, আরেক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল করতে করতে অ্যাম্বুলেন্সে পারে না। এখন এদের বিরুদ্ধে কেন স্বাস্থ্য মন্ত্রণালয় কঠোর হস্তে আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে, এবং ওদের কিন্তু অনেক আইসিইউ আছে, সেই আইসিইউ গুলো তো সরকার দখল করে নিতে পারে এই ইমার্জেন্সির কারণে, নিয়ে সেগুলো ব্যবহার করতে পারে অন্য লোকের জন্য। আর তাছাড়া যেভাবে তারা যা ইচ্ছা তা, একটা ইনজেকশনের দাম 10,000 টাকা, এইভাবে পয়সা নিচ্ছে, এটা তো তারা নিতে পারে না। এদের বিরুদ্ধে খড়গহস্ত হওয়া উচিত, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অত্যন্ত কঠোর হাতে এদের দমন করা উচিত। এবং এরা যদি কথা না মানে, এদের প্রত্যেকের লাইসেন্স অলরেডি একটা আপনার ইউনাইটেডের লাইসেন্স বাতিলের জন্য হাইকোর্টে একটা রিট হয়েছে, কিন্তু রিট কেন হবে? সরকারের দায়িত্ব এটা, সরকারের করতে হবে। সরকার ব্যর্থ হলে তারপরে না রিটের প্রশ্ন আছে। আর দ্বিতীয় কথাটি, প্রণোদনার ব্যাপারে আব্দুল আওয়াল মিন্টু সাহেব আছেন, সুতরাং তার উপস্থিতিতে আমি একটা কথা বলতে চাই। লর্ড সেন্সবারি ইংল্যান্ডের শীর্ষ ধনীদের অন্যতম। এই যে সেন্সবারি চেন স্টোর গুলো দেখেন না, এগুলো সবের মালিক। তার কন্যা ফেরিন সম্প্রতি একটি কথা বলেছে, সে কিন্তু তার বাবার যে উত্তরাধিকার সূত্রে যত সম্পত্তি পেয়েছে তার অর্ধেক দিয়ে দিচ্ছে করোনার সাহায্যের জন্য। সে একটা অত্যন্ত মূল্যবান কথা বলেছে ফেরিন, যে কোনো দেশের সরকারের পক্ষেই আর্থিক যে সমস্যাটি সৃষ্টি হয়েছে বা হচ্ছে সেটি মোকাবেলা করা সম্ভব নয়। আপনারা যদি দেখেন যুক্তরাজ্যের হেন কোটিপতি, হেন জগৎ শেঠ নাই, বা ভারতের দিকে তাকান, এমনকি চীনে জ্যাক মা, তারপরে আলিবাবা ইত্যাদি, হেন কোন প্রতিষ্ঠান নাই যারা নাকি কোটি কোটি টাকা সাহায্য নিয়ে না আসতেছে। আপনার এমনকি বলিউডের বিচারপতি মানিক, আপনি কি এই প্রসঙ্গে একটু বলবেন কিনা? আপনি তো অবশ্যই বলবেন, এই প্রসঙ্গে বলবেন কিনা আসলে এমনিতে অর্থনৈতিক বাস্তবতার মধ্যে থেকে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের হাতে টাকা নেই, এটি বাস্তবতা, তাদের ঘাড়ে বাড়তি বাস ভাড়া চাপিয়ে দেওয়া এবং তার পাশাপাশি আরো অনেক রকম বাড়তি বিষয় যুক্ত করাকে আপনারা কিভাবে দেখছেন নাগরিক সমাজের পক্ষ থেকে? বিচারপতি মানিক। তো মরার উপর খাড়ার ঘা, এদের ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে, এদের ওষুধের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এদের তো এখন সংবিধান অনুযায়ী তারা তো এখন বিনামূল্যে, এবং এই জন্য আমি বলছি আব্দুল আওয়াল মিন্টু সাহেব আছেন, ওনারা কোথায় আছেন? তাদের তো কারণ এরকম কিছু শুনতে পাচ্ছি না যে আপনার আমেরিকা যা হচ্ছে, বা ইভেন ইন্ডিয়াতে টাটা বলেন, বিরাট সমস্ত কোটিপতি, সমস্ত ধনী লোক তাদের কোটি কোটি টাকা দিয়ে সাহায্য করছে। আমরা তো আমাদের দেশে দুর্ভাগ্যবশত আমরা কিন্তু শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি ওই বসুন্ধরা একটি হাসপাতাল করেছে, আর চিটাগাং বোধহয় একটি মা এবং শিশু হাসপাতাল, এবং ঢাকায় আরেকটি হাসপাতাল ওই
ওটা একটা প্রাইভেট হসপিটাল, জি, এটার নাম হলো মানে কিছু মানুষ উদ্যোগ গ্রহণ করছে, অনেক উদ্যোগ গ্রহণ করছে না আসলে এই সংকটের মধ্যে। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ যারা জগৎসের, বেশিরভাগ যারা পুঁজিপতি, তাদের কিন্তু আমরা চেহারা দেখতে জি, পাচ্ছি না। বিচারপতি মানিক, আপনার শেষ অথচ বাক্যটি জানতে তাদের চাই আমরা সবচেয়ে আসলে এই বড় দায়িত্ব প্রসঙ্গ নিয়ে। ছিল। বিচারপতি মানিক, আপনার শেষ বক্তব্যটি জানতে চাই, শেষ বাক্যটি যদি আপনি বলেন তাহলে অন্য আলোচকদের সঙ্গে যুক্ত হতে পারবো আমরা এই প্রসঙ্গ নিয়ে। শেষ বাক্য হলো আপনার আজকের প্রেক্ষাপটে লকডাউন অত্যন্ত কঠোরভাবে এটা মান্য করতে হবে। জি, আমার মনে হয় জি, ডক্টর মশিউর রহমান, আপনার কাছে যে প্রসঙ্গ নিয়ে আসতে চাই সেটি হচ্ছে যে আপনি তো অর্থনৈতিক বাস্তবতা নিয়ে কথা বলছেন, সরকারের সিদ্ধান্তের কথা বলছেন। আরেকটি আলোচনা হচ্ছে জাতীয় পরামর্শ কমিটি গঠন করা হয়েছে যারা আসলে কোভিড-19 নিয়ন্ত্রণে তারা সরকারকে পরামর্শ দিয়ে কাজ করছেন। তারা বলছেন যে আসলে আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করেছি, সবকিছু খুলেছি, লকডাউন আমরা তুলে নিয়েছি, এটি আসলে সংক্রমণের মাত্রাকে আরও বাড়াবে। যদি গ্রিন এবং ইয়েলো বা রেড জোনে যে ভাগ করা হচ্ছে, যদি রেড জোনগুলোকে আরও বেশ কিছুদিন যদি আসলে আমরা কমপ্লিট লকডাউন করি, সেক্ষেত্রে সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব। আবার একই সঙ্গে আরেকটি আলোচনাও আছে, সেটি হচ্ছে যে আমরা এই সংকটের মধ্যে অর্থনীতিকে বন্ধ রেখে কতটুকু এগোতে পারবো। ডক্টর মশিউর রহমান, আপনার কাছ থেকে জানতে চাই আমরা আসলে এই মুহূর্তে। আপনি আমাদের এই লকডাউনের যে দীর্ঘ সময় যদি দেখেন, দীর্ঘ সময়ের অর্থনৈতিক কর্মকাণ্ড একদম স্থগিত ছিল। সরকার যদি এই স্থগিততা দূর করে অর্থনীতিতে চাঞ্চল্য আনতে চায়, এবং আমরা যেটা বলছি যে সরকারকে বিভিন্ন খাতে বিভিন্ন জনকে সহায়তা দিতে হবে, না হলে অর্থনীতির কর্মকাণ্ডের অর্থনীতির চাকা আবার ঘুরবে না। তাহলে এই সরকারকে এই টাকা আহরণ করতে হবে। আমরা এমন একটা বিধানের ভিতরে আছি যেখানে লকডাউন করলে একটা সমস্যার সমাধান হয়, কিন্তু সেই সমস্যার সমাধানের সঙ্গে সঙ্গে আর একটা দীর্ঘস্থায়ী সমস্যার সৃষ্টি হয়। এই বিধানের ভিতরে সরকার যেটা গ্রহণ করেছে সে হলো যে আমরা নির্বাচন কিছু কাজ শুরু করি এবং তার ফলাফল কি হয় সেটা নিরীক্ষা করি, যদি প্রয়োজন হয় তাহলে হয়তো আমরা আবার লকডাউনের ভিতরে যেতে পারি। অন্যদিকে যেটা আমি আগে বলেছি যে লকডাউনের এই পরিস্থিতিতে যদি একটা বড় শ্রমিক দল বা একটা বড় অন্য কোনো গোষ্ঠী যদি তাদের জীবিকার জন্য বের হয়ে বলে যে আমাদের কাজ দরকার, সেখানে সরকারের যে নিয়ন্ত্রণের যে সকল যন্ত্র, যে সকল হাতিয়ার আছে, সেগুলো ব্যবহার করা অত্যন্ত অমানবিক হবে। আমার মনে হয় সরকার এই উভয় সংকটের ভিতরে একটা মানবিক চেতনা সম্পন্ন, দায়িত্ব সম্পন্ন সিদ্ধান্ত নিয়েছে, যাতে মানুষের জীবন রক্ষা হয় এবং অর্থনীতিও রক্ষা পায়। জি, কিন্তু আমি আগে যেটা বলছি আবার আমি ডক্টর মশিউর রহমান, আপনারও আমরা শেষ বাক্যটি জানতে চাই আসলে আপনার মতে এই প্রেক্ষাপটে শেষ সমাধানটি কি হতে পারে, এই প্রেক্ষাপটে, এই বাস্তবতায়। ডক্টর মশিউর রহমান, অল্প করে বলবেন। ডক্টর মশিউর রহমান, আপনার শেষ বাক্যটি আমরা জানতে চাই আসলে এই প্রসঙ্গ নিয়ে। তাহলে বলবো সরকার এই উপকারটা অনেক আগে থেকে বলবো না কেন, আমাদের সবাইকে একটু ধীর স্থির ভাবে, বিশেষ করে যারা সমাজের বুদ্ধিমান, যাদের কথায় মূল্য দেয়, তাদের একটু ধীর স্থির ভাবে বিষয়গুলো বিবেচনা করতে হবে এবং সতর্কতার সাথে বলতে হবে যে হ্যাঁ, এইভাবে করেছে, এটা হয়তো আরো ভালো করা যেত, কিন্তু আমাদের যে জ্ঞানের মাত্রা, তাতে এইখানে আমরা করতে পারি একটু বেশি করা। ডক্টর মশিউর রহমান, আপনি আমাদের সঙ্গে থাকুন। আব্দুল আল মিন্টু আপনার কাছে আসতে চাই। আসলে আমরা ইতিমধ্যে বুঝতেই পেরেছি আসলে আমাদেরকে আরও দীর্ঘদিন করোনার সঙ্গেই বসবাস করে, করোনার সঙ্গেই সমন্বয় করে জীবন, জীবিকা, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি সব কিছুকেই পরিচালিত করতে হবে। অর্থাৎ প্রথাগত যে ধারণা আমরা এতদিন ধরে রাষ্ট্র পরিচালনা করেছি, রাজনীতি পরিচালনা করেছি, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা সবাই চাই যে সমাধানের দিকে যেতে, যদিও সমাধানটি অনেক দূর আমাদের জন্য, এখনও দেখা অনেক দূর। সেই ক্ষেত্রে এখন সরকারের কোন কোন বিষয়ে পদক্ষেপ নিলে জনবান্ধব হবে, পাশাপাশি আমাদের এই ভাইরাসের সঙ্গে মোকাবেলা করার জন্য বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে উপযোগী হবে? আব্দুল আল মিন্টু। যতক্ষণ পর্যন্ত কোনো ওষুধ ঠিকমতো না পাওয়া যায় এই রোগের, ততক্ষণ পর্যন্ত আমাদের একটা দায়িত্ব আছে, যেমন সামাজিক দূরত্ব বজায় রাখা, এগুলি তো জনগণ করতেই হবে। সরকার এটাকে কমাতে হলে আমি মনে করি লকডাউন
একদম স্ট্রিক্টলি লকডাউন করতে হবে। ডক্টর মশিউর রহমান সাহেব যেটা বললেন যে জীবিকার জন্য ওয়ার্কাররা কাজ করতে চায়, ঠিক আছে, এখন যদি আপনার জীবনের পরিবর্তে জীবিকাকে প্রাধান্য দেন এই মুহূর্তে, এটাতে আমার কিছু বলার নাই। তবে আমি যেটা মনে করি সেটা হলো প্রণোদনা যদি না দেওয়া হয়, যেটা উনিও বললেন, প্রণোদনা যদি ঠিক মতো না দেওয়া হয় তাহলে কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড যেটা এখন স্থবির সেটা কিন্তু কর্মচাঞ্চল্য সেখানে ফিরে আসবে না, এই লোকগুলো পরে কিন্তু আর চাকরি পাবে না। এক, দুই নম্বর হলো এই প্রণোদনা এবং স্টিমুলাস যেটা প্যাকেজ বলল আমাদের অ্যাডভাইজার সাহেব, এটার একটা ট্রান্সপারেন্ট ব্যাখ্যা জনগণকে দেওয়া দরকার। বিকজ জনগণ মনে করে প্রণোদনা মানে হলো এগুলি কর্মকাণ্ড চালু রাখার জন্য সরকার পয়সা দেবে কিছু, কিন্তু উনি বলতে স্টিমুলাস প্যাকেজ আর প্রণোদনা কিন্তু এক না। এক, দুই নম্বর হলো এই মুহূর্তে যেটা দরকার যে কৃষিকে প্রাধান্য দেওয়া। বিকজ বাংলাদেশে শতকরা 50% লোক বা 60% লোক এখনও কৃষির উপরে জীবিকা নির্ভর করে। অতএব কৃষিকে খুব বেশি করে প্রাধান্যতা দেওয়া, যাতে করে এক, এই লোকগুলা জীবিকা নির্বাহ করতে পারে কাজ করে। দুই নাম্বার, ভবিষ্যতে যেন খাদ্য সংকট তৈরি না হয়। বিকজ বিশ্বের বিভিন্ন সংস্থা কিন্তু বিশেষভাবে ওয়ার্নিং দিচ্ছে যে ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন ব্রেকডাউনের যে সরবরাহ ব্যবস্থা ভেঙে যাওয়ার কারণে এবং বিভিন্ন দেশে এই সংক্রমণ করোনার কারণে খাদ্য উৎপাদন কমবে। অতএব আমাদের পরনির্ভরশীলতা কমিয়ে নিজেদের খাদ্য উৎপাদন বৃদ্ধি করার জন্য আমাদের খুব বেশি জোর দিতে হবে এই মুহূর্তে, যাতে করে ভবিষ্যতে খাদ্য সংকট তৈরি না হয়। আব্দুল আল মিন্টু, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার এই যুক্তি, আপনার এই উত্তর আসলে সবার জন্য একইভাবে প্রযোজ্য। আব্দুল আল মিন্টু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর মশিউর রহমান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা অনুষ্ঠানটি দেখেছেন এবং যারা পরবর্তীকালে দেখবেন, প্রত্যেকের জন্য একই বক্তব্য, আমরা একটি গভীর সংকটের মধ্যে আছি, সবাই উভয় সংকটের বাস্তবতাতে অবস্থান করছি। নাগরিক দায়িত্ব এবং রাষ্ট্রের দায়িত্ব সমন্বয় করে সামনের দিনগুলোতে চলতে পারলে হয়তোবা করোনার সঙ্গে বসবাস এবং তার পরবর্তীকালে অর্থনৈতিক জীবন এবং ব্যক্তি জীবনকে সুরক্ষা করতে পারবো আমরা। সাবধানে থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবেন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো শুভরাত, দেখা হবে আগামীকালকে আবারও।